হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো প্রতিদিন গুরুত্বপূর্ণ জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম্পিটিটিভ এক্সামের সেরা প্রস্তুতি নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। যদি ডাব্লিউবিসিএস, গ্রাম পঞ্চায়েত, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কি নোটস। তো প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, সরিস্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি যেখানে অবস্থিত তা হলো। সরিস্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি যেখানে অবস্থিত তা হলো, তো এটি অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আলোয়ার। কি হবে? আলোয়ার। কোথায়? আলোয়ার। সরিস্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি ভারতের রাজস্থান রাজ্যের আলোয়ার জেলায় অবস্থিত। কোথায়? রাজস্থানে। এই আলোয়ার যে জেলাটি রয়েছে এটি সাধারণত রাজস্থানে রয়েছে। 1955 সালে এটি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং 1978 সালে ব্যাঘ্র প্রকল্পের অন্তর্ভুক্ত হয়। কত? 1978 সালে এটি ব্যাঘ্র প্রকল্প ব্যাঘ্র প্রকল্পে ব্যাঘ্র প্রকল্পে কি হয়? অন্তর্ভুক্ত হয়। আর এটি 1955 সালে এটি বন্যপ্রাণী অভয়ারণ্য রূপে অন্তর্ভুক্ত হয়। কত? 1955 অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্নে যাব। পঙ্গাল প্রধান উৎসব যে রাজ্যের, কি হচ্ছে? পঙ্গাল উৎসব। পঙ্গাল হচ্ছে তামিলনাড়ু হয়ে যাবে। কি হবে? তামিলনাড়ু। পঙ্গাল হচ্ছে তামিলনাড়ু। পঙ্গাল বা পগল হলো দক্ষিণ ভারতের, বিশেষ করে তামিলনাড়ুর একটি ঐতিহ্যবাহী ফসল কাটা উৎসব। এটি কি হচ্ছে? তামিলনাড়ুর, এটি হচ্ছে এক ধরনের ফসল কাটার উৎসব। কি হচ্ছে? ফসল কাটা উৎসব। এটি সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে উদযাপিত হয়। প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে উদযাপিত হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। এমএস এক্সেলে খোলা ওয়ার্কবুক বন্ধ করতে নিচের কোন শর্টকাট ব্যবহার করা হয়? এমএস এক্সেলে খোলা ওয়ার্কবুক বন্ধ করতে নিচের কোন শর্টকাট ব্যবহার করা হয়? তো এটি অ্যান্সার হয়ে যাবে CTRL-W। কি হবে? CTRL-W। এমএস এক্সেল বা যে কোনো প্রধান উইন্ডোজ খোলা ফাইল বা ওয়ার্কবুক চটজলদি বন্ধ করার জন্য CTRL+W ব্যবহার করা হয়। অন্যদিকে CTRL-X সাধারণত কাট করার জন্য ব্যবহৃত হয় এবং CTRL-C হচ্ছে কপি। CTRL-C হচ্ছে কপি। তোমরা অবশ্যই মনে রাখবে যে CTRL-C হচ্ছে কপির জন্য ব্যবহার করা এবং CTRL-X হচ্ছে কাট করার জন্য। পরবর্তী প্রশ্নে যাব। নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়? নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়? এটি হয়ে যাবে দাদা সাহেব ফালকে। কি হবে? দাদা সাহেব ফালকে। 1913 সালে ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র নির্মাণ করার জন্য দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। কিসের জন্য? রাজা হরিশ্চন্দ্র। মনে রাখবে, রাজা হরিশ্চন্দ্র। অর্থাৎ কি 1913 সালে ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র নির্মাণ করার জন্য দাদা সাহেবকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় এবং তার নামানুসারে ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার যেটা হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, তাহলে চলচ্চিত্র জগতে সর্বোচ্চ পুরস্কার কি? দাদা সাহেব ফালকে। এটি হচ্ছে চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয় সব থেকে সর্বোচ্চ পুরস্কার। কত সালে তাহলে রাজা হরিশ্চন্দ্র প্রথম পূর্ণদৈর্ঘ্য চিত্র যেটি প্রকাশ পেয়েছিল? এটি হবে 1913। 1913।
অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নে যাব। নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমোসেপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? প্রাচীন হোমোসেপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে, এটি হয়ে যাবে নর্মদা উপত্যকা। কি? নর্মদা উপত্যকা। নর্মদা উপত্যকা মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকার হাতনরা নামক স্থান থেকে প্রাচীন মানব বা হোমোসেপিয়েন্স জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। কথা হাতনরা। হাতনরা নামক স্থান থেকে প্রাচীন মানব বা হোমোসেপিয়েন্স জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে, যা আবার অনেক সময় নর্মদা মানব নামেও পরিচিত। পরবর্তী প্রশ্নে যাব। সমুদ্র ঘোড়া হলো একটি মাছ। সমুদ্র ঘোড়া বা সি হর্স দেখতে ঘোড়ার মতো হলে এটি আসলে এক ধরনের মেরুদণ্ডী সামুদ্রিক মাছ। এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ঠিক আছে, সমুদ্র ঘোড়া তাহলে এক ধরনের কি হয়ে যাবে? মাছ, ফিশ। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। রাতের আকাশে কোন গ্রহটিকে লালচে দেখায়? রাতের আকাশে কোন গ্রহটিকে লালচে দেখায়? তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মঙ্গল। কি হবে? মঙ্গল। মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড বা মরিচা থাকার কারণে এর উপরিভাগ লালচে দেখায়, তাই একে লাল গ্রহ বলা হয় বা রেড প্ল্যানেট বলা হয়। কি হচ্ছে? মঙ্গলকে আমরা সাধারণত রেড প্ল্যানেট বলে থাকি। রেড প্ল্যানেট। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। 10 সালা বন্দোবস্ত কবে চালু হয়? 10 সালা বন্দোবস্ত কবে চালু হয়? এটি অ্যান্সার হয়ে যাবে 1790 সালে। 1790 সালে লর্ড কর্নওয়ালিস 1790 সালে বাংলায় 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন। কি? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস হচ্ছে 1790 সালে বাংলায় 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন। পরবর্তীতে 1793 সালে এই বন্দোবস্তকে স্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত করা হয়। কি হচ্ছে? পরবর্তীকালে এটি 1793 সালে স্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত করা হয়। স্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত? অ্যান্সার হয়ে যাবে 1862। 1862। কত? তারিখটি ছিল 1 জুলাই। 1862 সালে 1 জুলাই। কিসের মাধ্যমে এটি গঠিত হয়েছিল? হাইকোর্ট অ্যাক্ট। 1 জুলাই 1862 সালে হাইকোর্ট অ্যাক্ট 1861 অধীনে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। কি হচ্ছে? হাইকোর্ট অ্যাক্টের মাধ্যমে। হাইকোর্ট অ্যাক্টের মাধ্যমে কত? 1861 সালে কি হয়? কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের প্রাচীনতম হাইকোর্ট। কি হচ্ছে? কলকাতা হাইকোর্ট কি প্রাচীনতম, মনে রাখবে। এটি হচ্ছে প্রাচীনতম হাইকোর্ট। 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। কত? 1774 সালে। 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট কি হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল? 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। প্যারিস অলিম্পিক 2024-এ কোন খেলায় ভারত সর্বোচ্চ পদক জিতেছিল? প্যারিস অলিম্পিকে 2024-এ কোন খেলায় ভারত সর্বোচ্চ পদক জিতেছিল? ঠিক আছে, 2024-এ যে প্যারিস অলিম্পিক হয়েছিল সেখানে ভারত সর্বোচ্চ পদক জিতেছিল কোন খেলায়? এটি হয়ে যাবে শুটিং। কি হবে? শুটিং। পরবর্তী প্রশ্নে যাব।
নিম্নলিখিত কোন বইটি এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক রচনা? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক রচনা। তো এটি হবে উইংস অফ ফায়ার। কি হবে? উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার হলো ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের বিখ্যাত আত্মজীবনী। এটি তিনি অরুণ তিওয়ারির সাথে যৌথভাবে লিখেছিলেন। কি কার সাথে যৌথভাবে লিখেছিলেন? যদি বলে এটি কার সাথে যৌথভাবে লিখেছিলেন তাহলে বলবে অরুণ তিওয়ারি। ঠিক আছে, অরুণ তিওয়ারি। অরুণ তিওয়ারির সাথে তিনি যৌথভাবে এটি লিখেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। নিচের কোনটি ভেক্টর রাশি? এটি হয়ে যাবে ভরবেগ। কি হবে? ভরবেগ হবে। ভরবেগ অর্থাৎ ভরবেগ হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাব। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ নিচের কোনটি? ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো উলার লেক। কি হবে? উলার হ্রদ। উলার হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি বা স্বাদু জলের হ্রদ, যা জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলায় অবস্থিত। কোথায় এটি আছে? জম্মু কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু কাশ্মীরে আছে কোথায়? বান্দিপোরা। মনে রাখবে কোথায় লোকেটেড আছে এটি? বান্দিপোরা জেলায় অবস্থিত। আর অপরদিকে যদি ধরা হয় চিল্কা হ্রদ, চিল্কা হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের লেগুন। বৃহত্তম হচ্ছে স্যালাইন ওয়াটার লেক। স্যালাইন ওয়াটার লেক চিল্কা। চিল্কা যদি বলা হয় এই চিল্কা কোথায় অবস্থিত? চিল্কা সাধারণত ওড়িশায় অবস্থিত। কোথায়? ওড়িশা। চিল্কা সাধারণত ওড়িশায় অবস্থিত। এই চিল্কাকে আবার বৃহত্তম লেগুনও বলা হয়। তোমরা মনে রাখবে চিল্কাকে বৃহত্তম লেগুন বলা হয়। বৃহত্তম লেগুন বলা হয়। বৃহত্তম লেগুন বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। ভারতে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে কোন সময়? ভারতে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে কোন সময়? এটি হয়ে যাবে শরৎকাল। কি হবে? শরৎকাল। ভারতে সেপ্টেম্বর অক্টোবর মাসে অর্থাৎ শরৎকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন বা ফিরে যাওয়া শুরু হয়। এর ফলে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়। কি হয়? এর ফলে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়। এটি সাধারণত কবে আসে? এটি ভারতের সেপ্টেম্বর অক্টোবর মাসে অর্থাৎ শরৎকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন বা ফিরে যাওয়া শুরু হয়। এর ফলে তামিলনাড়ু করমণ্ডল উপকূলে কি হয়? বৃষ্টিপাত হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। প্রয়াত ইয়ামিনী কৃষ্ণমূর্তি কোন ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিলেন? প্রয়াত ইয়ামিনী কৃষ্ণমূর্তি কোন ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে শাস্ত্রীয় নৃত্য। কি হবে? শাস্ত্রীয় নৃত্য। ইয়ামিনী কৃষ্ণমূর্তি ভারতের একজন অত্যন্ত বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী ছিলেন। তিনি মূলত ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের জন্য ভারত জোড়া খ্যাতি লাভ করেছিলেন। কি ছিলেন? ভারতনাট্যম। ভারতনাট্যম আর হচ্ছে কি কুচিপুড়ি। ভারতনাট্যম এবং কুচিপুড়ির জন্য তিনি খ্যাতি অর্জন লাভ করেছিলেন। পরবর্তী প্রশ্নে যাব। কে পেনিসিলিন আবিষ্কার করেন? কে পেনিসিলিন আবিষ্কার করেন? অ্যান্সার হয়ে যাবে হচ্ছে
এ ফ্লেমিং। কি হবে? এ ফ্লেমিং। 1928 সালে স্কটিশ বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্লেমিং বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক ওষুধ পেনিসিলিন আবিষ্কার করেন। কি হচ্ছে? বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক ওষুধ পেনিসিলিন আবিষ্কার করেন, যা চিকিৎসা বিজ্ঞানে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। কি হয়েছিল? এটি হচ্ছে সাধারণত চিকিৎসা বিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। কত সালে এটি আবিষ্কার করেন? 1928 সালে। মনে রাখবে সালটি অবশ্যই মাঝে মধ্যেই গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়ে থাকে এবং এক্সামে প্রায় এসেই থাকে। এই আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে কি করেছিলেন? বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক ওষুধ পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। এটি কি ছিল? অ্যান্টিবায়োটিক ওষুধ। অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। আম্বেদকর এ লাইফ নামক গ্রন্থটির রচয়িতা কে? আম্বেদকর এ লাইফ নামক গ্রন্থটির রচয়িতা কে? এটি অ্যান্সার হয়ে যাবে শশী থারুর। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে আগেই এসে গেছে, আগেই এটি পড়েছিল এক্সামে। তো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনে কোশ্চেন এভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে বহুবার রিপিট হয়েছে, তাই এই কোশ্চেনগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি অবশ্যই ভিডিওতে বলে দেবো, সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে। নেক্সট প্রশ্নে যাব। কেন্দ্রীয় সরকার নিম্নোক্ত কোন রাজ্যের আদিচুঞ্চনগিরিকে ময়ূর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে? ময়ূর অভয়ারণ্য, এটি হয়ে যাবে কর্ণাটক। কি হবে? কর্ণাটক। আদিচুঞ্চনগিরি ময়ূর অভয়ারণ্যটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। কোথায়? এই অভয়ারণ্যটি যদি বলা হয় যে আদিচুঞ্চনগিরিকে সাধারণত ময়ূর অভয়ারণ্য ধরা হয়, এবং এটি কোথায় অবস্থিত যদি বলা হয়, এটি হয়ে যাবে কর্ণাটক। এটি কোথায়? কর্ণাটকে অবস্থিত। এটি সাধারণত ময়ূর সংরক্ষণের উদ্দেশ্যে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত? এটি হয়ে যাবে শুটিং। কি হবে? শুটিং। ভারতের সাংবিধানিক প্রধানকে? ভারতের সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। কি হবে? রাষ্ট্রপতি। সংবিধানের 53 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? 53 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান এবং সমস্ত নির্বাহী বা সাংবিধানিক ক্ষমতার অধিকারী। তবে দেশের প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী। প্রকৃত শাসককে? প্রধানমন্ত্রী। প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্নে যাব। সুলতানি যুগে স্থায়ী সেনাবাহিনীকে তৈরি করেছিলেন? সুলতানি যুগে স্থায়ী সেনাবাহিনী কে তৈরি করেছিলেন? এটি অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজি প্রথম সুলতানি সাম্রাজ্যে একটি শক্তিশালী স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন এবং সৈন্যদের চেহারার বিবরণ লিপিবদ্ধ করার জন্য দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেছিলেন। যদি বলা হয় দাগ ও হুলিয়া প্রথা কে চালু করেছিলেন, তাহলে বলবে আলাউদ্দিন খলজি। কি? আলাউদ্দিন খলজি। কি? দাগ ও হুলিয়া প্রথা। কিসের জন্য এটি করেছিলেন? কিসের জন্য প্রবর্তন করেছিলেন? কারণ তিনি যে শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, সেখানে কিছু স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন এবং সৈন্যদের চেহারার বিবরণ লিপিবদ্ধ করার জন্য এই দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন। পরবর্তী প্রশ্নে যাব। জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতায় কি পরিবর্তন ঘটে? এটি হয়ে যাবে একই থাকে। জল যখন ফুটতে শুরু করে তখন তার স্ফুটনাঙ্ক 100°C। তখন বাইরে থেকে দেওয়া তাপ তরলকে বাষ্পে রূপান্তরিত করার জন্য লিন তাপ হিসাবে কাজ করে। তাই অবস্থা পরিবর্তনের সময় উষ্ণতা একই থাকে। বুঝতে পারলো? পরবর্তী প্রশ্নে যাব। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়?
নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণ কি আছে? বলের পরিমাণ। পরবর্তী প্রশ্নে যাব। ভারতের সেতার ওস্তাদ হিসেবে পরিচিত কে? পণ্ডিত রবিশঙ্কর। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পণ্ডিত রবিশঙ্কর ভারতের একজন বিশ্ববিখ্যাত সেতার বাদক ছিলেন। অন্যদিকে ওস্তাদ বিসমিল্লাহ খান বাদন এবং সিতারা দেবী কত্থক নৃত্যের জন্য বিখ্যাত। সিতারা দেবী সাধারণত কত্থক নৃত্যের জন্য কি ছিলেন? বিখ্যাত ছিলেন। সিতারা দেবী সাধারণত কত্থক নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন। আর ইনি সানাই বাদক। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাবার্ড প্রতিষ্ঠিত হয়? এটি হয়ে যাবে ষষ্ঠ। এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই তোমরা এটি দেখবে, এক্সামে আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিবরামন কমিটির সুপারিশে 1982 সালে কত? 12 জুলাই 1982 সালে 12 জুলাই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই, মানে হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। তো যদি নাবার্ডের ফুল ফর্ম বলা হয় কি হবে? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ঠিক আছে, তাহলে আজকে এই ভিডিওতে এই অবধি। আজকে ডিসকাস করলাম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। পরবর্তী ভিডিওতে এভাবে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসবো, যেগুলো হেল্পফুল হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সহ গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এই অবধি। থ্যাংক ইউ।